বন্ধু মানে সুখে দুঃখে পাশাপাশি থাকা, বন্ধু মানে শর্তহীন বন্ধুকে আঁকড়ে রাখা, বন্ধু মানে উজাড় করে ভালোবেসে যাওয়া, বন্ধু মানে ভিন্ন দেহে একই আত্মার বাসা, বন্ধু মানে মনের মিলন, দুই মনে এক আশা। ঈদ মোবারক। ঈদের আনন্দে ভাসছেন সবাই। আপনাদের এই খুশির জোয়ারে আমরাও যুক্ত হচ্ছি। সনি স্মার্ট নিবেদিত ব্যবসায়ী বন্ধু ঈদ আয়োজনে সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এই ঈদ আড্ডায় জেএমআই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরাইয়া আখতার রিনা এবং জেএমআই গ্রুপের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। আজকে এই আড্ডাটা শুরু করতে চাই, শুরুতেই যেটি জানতে চাই যে আসলে সুরাইয়া আক্তার, আপনার কাছে জানতে চাই যে এখন ঈদ কেমন কাটে এবং ছোটবেলায় যখন ছিলেন তখন কেমন কাটে, পার্থক্যটা কেমন? পার্থক্য তো অনেকই। ছোটবেলার ঈদ তো অনেক সুন্দর এবং কোনো চাহিদা নাই, কিছু নাই, যা ইচ্ছে হচ্ছে এটা কিনবো, কিনতে পারি, বাবার থেকে এটা নিচ্ছি ওইটা নিচ্ছি। কিন্তু এখন তো ডে বাই ডে বড় হচ্ছি, মানে অনেক কি জানি অনেক কিছু। হ্যাঁ, দায়িত্ব বেড়েছে। হ্যাঁ, অনেক দায়িত্ব, ছেলে মেয়ে আছে, অনেক আছে, দিতে হয়। সেটার মধ্যে আলাদা একটা আনন্দ। সবার জন্য গিফট কিনছি, সবাইকে দিচ্ছি। আর আগের ছোটবেলাটা ছিল কিভাবে পাবো, কোনো দায়িত্ব না, দিবে, ওই আনন্দ। আর এখনকার হলো দায়িত্ব, ওইটাতে আলাদা আনন্দ। এটাই হলো ছোটবেলার আর এখনকার ঈদের মধ্যে পার্থক্য। নিশ্চয়ই। জনাব আব্দুর রাজ্জাক, আপনার কাছে জানতে চাই, মানে আপনার ঈদটা কেমন কাটে এখন? জি আলহামদুলিল্লাহ, ঈদ তো ভালোই কাটে। আমার ঈদ মানে, আমি তো আসলে গ্রামেই আমার জন্ম, আমি গ্রামে বড় হয়েছি। সুতরাং ঈদ মনে করলেই সেই নস্টালজিয়া, সেই গ্রামের কথা মনে পড়ে এবং গ্রামে যেতেই হবে, গ্রামেই যাই, আমি গ্রামে ঈদ করি। আমি মানে আমি বিদেশে ছিলাম, আমি বিদেশে আসার পরে আজকে প্রায় 24 বছর, 48টা ঈদের মনে 2-3টা ঈদ মিস হয়েছে, হজে গিয়েছি ওরকম। আর প্রতিটা ঈদে আমি বাড়িতে ঈদ করেছি। প্রবাসে যখন ছিলেন তখন কি কোনো ঈদ প্রবাসে করা হয়েছে? হ্যাঁ, ঈদ তো প্রবাসে আসলে আমার কাছে এটা এমন একটা স্মৃতি যে প্রবাসে যারা আমরা ছিলাম ওখানে মনে হতো যে এই বাঙালি মানে একটা দেশ, একটা বাড়ি, আমরা সবাই সবার আপন। এবং এত দূরে, 300-400 কিলোমিটার দূরে আমরা ওই ঈদে বন্ধুদের সাথে দেখা করতে, তো বন্ধু মানে ওখানে হয়ে গিয়েছে। আমাদের সময় যখন আমরা বিদেশ করেছি তখন তো এরকম ছিল না। আপনি যোগাযোগের আজকে যে মাধ্যম, আপনি প্রতি সেকেন্ডে কথা বলতেছেন, দেখতেছেন। আমরা একটা সিটির জন্য তীর্থের কাকের মতো বসে থাকতাম, ওই সিটির বক্সে মানে বারবার যে হাত ঢুকাতাম, দেখি একটা সিটি আসছে কিনা। এবং সিটিটা মনে হয় যে মানে দেখার সাথে শেষ হয়ে গেল, আরও লম্বা হলো না কেন, বেশি লেখলো না কেন, এরকম। দুটা আসলে দুরকম। এবং যদি আপনি বিদেশের কথা বলেন, তখনের ঈদ আমরা করেছি, কিন্তু সাথে আমার যেখানে জন্ম, শৈশব, এগুলো ফুটে উঠতো। সবসময় সেটাকে মিস করতে? অবশ্যই মিস। তো মানে এটা শুধু আমি না, আমার মনে হয় আপনি যাকেই বলবেন, মাটি, মা, দেশ, যেখানে আপনি বড় হয়েছেন, এটা ভোলা অনেক, মাতৃভূমিকে ভোলা কোনোভাবেই। সুরাইয়া আক্তার, আপনার কাছে একটু জানতে চাই যে মানে ছোটবেলার এমন কোনো ঈদের স্মৃতি কি আছে যেটি এখনো আসলে মনে হয়ে আনন্দ পান অথবা কিংবা বিষণ্ণ করে ফেলে নিজেকে? হ্যাঁ, আছে। যেমন ছোটবেলায় আমি তখন 6 কি 7-এ পড়ি এরকম। আমার ইমিডিয়েট একটা ছোট ভাই, হঠাৎ করে ওর আপনার ব্লাড ক্যান্সার ধরা পড়লো। তখন ওকে নিয়ে আমরা তখনকার সময়ে এই ক্যান্সারটা ছিল খুব অ্যাভেলেবেল ছিল না। আমাদের ফ্যামিলিতে ওকেই প্রথম আমরা ব্লাড টেস্ট করার পর 1 মাস ওর জ্বরে ভুগছিল। এরপরে যখন ওকে ব্লাড টেস্ট করা হয় তখনই আসে এটা। আসার পরে ওকে সাথে সাথে রাতের বেলা ওকে ঢাকায় নিয়ে আসা হয়, পিজিতে নিয়ে আসা হয়। তখন ওখানে ওর ট্রিটমেন্ট করা। তখনকার ঈদ আর কি, ধরেন আব্বা তো ম্যারিনেন ছিলেন, ওই হিসাবে আব্বা বাইরে থাকতো। ওই টাইমে আব্বা ছিল। আব্বা থাকার পরে আব্বা আম্মা ওকে নিয়ে পিজিতে প্রায় 3 মাসের মতো ছিল। পরে আমরা তো ভাই বোন সবগুলা ছোট ছোট সবাই, ও একদম আমাদের 3 বোনের ছোট ভাই। পরে ওখানে আব্বা আম্মা
আমরা চিটংয়ে থাকতাম, আর ওকে ঢাকায় নিয়ে আসছে। তো চিটংয়ে আমরা একা ঈদ করি, তো বাবা মা ছাড়া ছোটবেলার ঈদ তো ভাই বোন সবাই একসাথে ঈদ করার আনন্দ, বাবা মা ছাড়া ভাই বোন ছাড়া ঈদ করার আনন্দ, সেটাই সবসময় মনে পড়ে। তবে ভাই এখন আছে, আল্লাহ দিলে সুস্থ আছে। আচ্ছা। আমরা একটু জানতে চাই জনাব আব্দুর রাজ্জাক আপনার কাছে যে এই যে এখন আপনি যে প্রতিষ্ঠানে আছেন, এই ব্যবসাটাতে কিভাবে আসা হলো আপনার? আসলে ব্যবসাটাতে আসা হলো কিভাবে, মানে আমি যতটুকু জানি আপনি অর্থনীতি ব্যাকগ্রাউন্ড না, থেকে পড়ালেখা করা এটা- মানুষ, এরকম মানে স্বাস্থ্য খাতের ব্যবসায় কিভাবে আসলেন? সেটা আসলে আমরা তো গ্রামে বড় হয়েছি, তা আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি বা আমাদের দাদা নানা যারা এরা শিক্ষিত লোক ছিলেন। এবং আমার দাদা 1909 সালের শিক্ষক ছিলেন, নানা 1916 সালে, বাবাও শিক্ষক ছিলেন। আমার দাদা আমার মানে জন্মের আগে, আমি ওনাকে দেখিনি, উনি মক্কাতে ইন্তেকাল করেন, ওখানেই উনি সমাহিত হয়। তো সেগুলো হিসাব করলে আমরা মানে গ্রামে বড় হয়েছি ঠিক আছে, কিন্তু মোটামুটি ভালোই ছিলাম। কিন্তু যেটা আমাকে এখনো পীড়া দেয়, যেটা আমি কষ্ট পাই, আমাদের এলাকাতে তখন আপনি কি ছিল, চাকরি তো নাই, মানুষ দুইবার শুধু ধান আসতো, কাজ করতো, আর নাহলে সবাই বেকার। এতটাই মানুষ দরিদ্র ছিল। ভাতের মার, আপনি এটা হয়তো জানবে কিনা আমি জানি না, আগে আপনি ওই ভাত পাক করার পরে কাকি বা চাচি মারা মারগুলো তো ফেলে দিবে, কিন্তু বাইরের অন্য বাড়ির লোক এসে দাঁড়িয়ে থাকতো যে এই মারগুলো আমি নেব। তখনও আমি ছোট, কিন্তু এগুলো আমাকে ব্যথা দিত যে এরা এইটুকু জিনিস এসে দাঁড়িয়ে থেকে কিছু নাই, বা ওদের চাকরি করার কেউ নাই, অভাব অনটন লেগেই থাকতো। তখন যেন কিভাবে আমার ভিতরে এগুলা কাজ করেছে যে আচ্ছা আমাদের সবাই চাকরি করে, তো চাকরি তো সীমিত টাকা, আমার বাবা কাছে আমি চাইলে কতটুকুই পেতাম। এবং আপনি জানেন আমরা তো আমাদের বাড়ি ওই অঞ্চলে নোয়াখালীর দিকে, এরা একটু ধার্মিক, বাংলাদেশ অবশ্যই ধার্মিকতা সবার কাছে আছে, কিন্তু ওই অঞ্চলে আর একটু বেশি, ভাই বোন অনেক বেশি, 10 জন আমরাও। একটা বাবা শিক্ষকতা করে, হ্যাঁ আলহামদুলিল্লাহ জায়গা সম্পদ আছে, আদার আছে, দিকে ভালো চলছে। কিন্তু টাকা যে ক্যাশ টাকা, এটার আমি অভাব দেখতাম মানুষের কাছে। তখন থেকে যেন কোথায় একটা মনের ভিতরে যে না, যদি কোনো সুযোগ হয় তাহলে আই উইল ডু সামথিং বেটার ফর মাই ভিলেজ, তখন তো ওইটাই চিন্তা করতাম। বাট আলহামদুলিল্লাহ পরে যখন এই সুযোগগুলো আসছে, এটা আমরা কাজে লাগিয়েছি। বাট এটাই বাস্তব, আমাদের সময় যারা আমরা পড়ালেখা করতাম, এখনের পড়ালেখার তখন আসলে শুরুটা করলেন কিভাবে, মানে এই ব্যবসাটা, এটা মাথায় যে ছিল, ছাত্র জীবন থেকেই টুংটাং করতাম, লোক দিয়ে করাতাম, পড়ালেখার সাথে সাথে কিভাবে করা যায়। আসলে নোয়াখালীর কথা বললে আমাদের সুপারি একটা সিজন ছিল, তো ঠিক আছে কিছু টাকা থাকলে আমরা ঠিক আছে সুপারি কিনে, মা এগুলো আমার, এগুলো যখন শুকায় পরে 6 মাস পরে বিক্রি হলে দাম বাড়ে, এরকম নানান কিছু কিছু ছোটোখাটো তখন করতাম। মানে আমি নিজে করতাম না, আমার লোকেরা করতাম, আমরা পড়ালেখা করতাম। তারপরে যখন ইউনিভার্সিটি থেকে বাইরে, আমরা 89-এ বাইর হই, তখন দেখেন 1650 টাকা হলো স্যালারি। আপনি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস হলে 1375 টাকা। এটা দিয়ে কি হবে? 10 ভাই বোন একটা সংসার, আমি বড় ছেলে, বাবা থেকে 600-700 টাকা আমরা নিতাম ইউনিভার্সিটিতে। অনলি 20 টাকা দিয়ে আমরা একদিন ইউনিভার্সিটিতে চলতাম। মানে তখনকার সময় আপনি চিন্তা করেন, আমরা যা খাওয়া খেতাম 2টা মিল, 3টা মোট নাস্তা সহ, কিন্তু মিলটা আমরা 2.5 থেকে 3 টাকা দিয়ে এনাফ খাওয়া, ওরকম একটা পরিবেশে ছিলাম। কিন্তু যখন ইউনিভার্সিটি থেকে বের হলাম, তখন তো এবার আইসা ধরলো যে এখন আমার রুজির পালা, তাহলে এই 1650 টাকা নিজে কি হবে, বা বাবাকে কি দেব, কিভাবে করব, একটা মনে করেন যে ধূম্রজাল। তখন আসলে সুযোগ সুবিধা ছিল বাইরে যাওয়ার। এটা যে আপনি ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলেগুলো চাকরি একটা আপনি পাবেনই, 4টা ইউনিভার্সিটি ছিল, বুয়েটার যদি আপনি এগ্রিভার্সিটি তাহলে 6টা, এর বাইরে কিন্তু কিছু ছিল না, বাকিগুলো কলেজ ছিল। তো আলহামদুলিল্লাহ কয়েকটা জায়গায় যেতে পারি। পরে জাপানে একটা কলেজের ল্যাঙ্গুয়েজের উপরে আমি সুযোগে আমি চলে যাই। ওখানে যাওয়ার পরে আমার কাছে মানে ব্যতিক্রম একটা জিনিস, যেটা আসলে কিভাবে আমি বলবো, যে আমার কাছে মনে হলো যে আমি ওই নরক থেকে স্বর্গে চলে এসেছি, এত ডিফারেন্স।
যেহেতু পড়ালেখা করে গেছি, নিজের বিবেক বুদ্ধি এগুলো আছে, আগেও এটার ভিতরে কিছু ছিল। আমার বাবা এখন নাই, উনি সবসময়, মা যথেষ্ট আমাদেরকে মানে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য ওনারা করছে। মা শিক্ষকের মেয়ে, হাজব্যান্ড শিক্ষক, এগুলো আমরা ফ্যামিলি থেকেই তো পেয়েছি। আমি তখন ভাবছি যেন আই থিঙ্ক ইট ইজ মাই গ্রেট অপরচুনিটি, আই ডু নট মিস দিস অপরচুনিটি। এখন তো আপনারা দুজন মিলেই আসলে এই জেএমআই গ্রুপের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে সেটিকে নেতৃত্ব দিচ্ছেন। তো আপনাদের এই সম্পর্কটা কোথা থেকে শুরু হলো এবং এই পেশাগত জীবনে বন্ধুত্বটা কেমন, সেই বিষয়গুলো একটু শুনবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন সনি স্মার্ট নিবেদিত ব্যবসায়ী বন্ধু। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন সনি স্মার্ট নিবেদিত ব্যবসায়ী বন্ধু অনুষ্ঠানে। স্টুডিওতে আছেন জেএমআই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরাইয়া আক্তার রিনা এবং জেএমআই গ্রুপের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রাজ্জাক। বিরতিতে যাওয়ার আগে যেমনটা জানতে চাইছিলাম যে আপনারা তো একই সঙ্গে জীবনসঙ্গীও, আপনাদের এই পথ চলাটা কেমন, এবং একই সাথে এই যে একটা বড় ব্যবসায়ী গ্রুপকে আপনারা নেতৃত্ব দিচ্ছেন, সেখানে আসলে দুজনের বোঝাপড়া বা বন্ধুত্বের বিষয়টা কি রকম? বোঝাপড়া বলতে গেলে আমার বাবা চাকরিজীবী ছিলেন প্লাস ব্যবসায়ী ছিলেন। তো আমার মাকে দেখতাম, আমার মা কিন্তু আব্বা যখন বাইরে যেতেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনে আব্বা মারিন ইঞ্জিনিয়ার ছিলেন, তো তখন 6 মাস বাইরে থাকতেন। তখন আমার মা কিন্তু কিছুটা বিজনেস হ্যান্ডেল করতেন, বাবার লোক ছিল বা আম্মা কিছুটা হ্যান্ডেল করতেন। ওই হিসাবে মাকে দেখে দেখতাম যে মা এগুলা করতো, কিছুটা আইডিয়া ছিল। যেমন ও যখন ব্যবসা যখন আমার বিয়ের পরপরই, আমাদের 98-এ আমাদের বিয়ে হয়, এর পরপরই ব্যবসা শুরু করে। ম্যাক্সিমাম টাইম ও রাতের 1টা, 12টা, 1টা, 2টায় ও বাসা আসতো। 1-2 বছর পর আমার বেবিটা হয় যখন, তো স্টার্ট করার পরে আমার বেবিটা হওয়ার পরে সবসময় আমি ওকে মানে যাওয়া বা দেখা সম্ভব না, তখন তো বিজনেস মাত্র স্টার্ট করলো। আমার বেবিকে নিয়ে আমি সময় পাস করতাম, কখন যে সময় চলে যেত, বা যখন ও আস্তে আস্তে বড় হচ্ছে, বাবাকে তেমন একটা পেত না, আমি তাকে সময় দিতাম স্কুলে, সব জায়গায় ও তেমন একটা সময় দিন, যার কারণে ওকে কখনো বদার করি নাই, যেটা সত্যি বদার করা হয় নাই। আমার কাছে মনে হয়েছে মাকে দেখে আসছি, এইটাই মনে হয় লাইফ, এইটাই হয়, এইভাবে কাটতে ছিল। এখন বেবিরা বড় হয়ে গেল, বেবিরা পড়ে, এখন আবার লোনলি লাগে, কখনো লেট আসে, তারপর বদার করা হয় না, এই জন্য এইভাবেই চললো লাইফ। তো এই যে ব্যবসা বাণিজ্যে তো নানান রকম ব্যস্ততা থাকে, পরিবারকে সময় দেওয়া হয় না, যেমনটা বললেন। আসলেই কি এরকম, নাকি কখনো কখনো আসলে যেটা হয় যে অনুযোগের পাহাড় জমে যায়? আসলে দেখেন, বাস্তবতা তো অনেক কঠিন। ও যেটা বলছে আমি ওকে ধন্যবাদ জানাই, সঠিক কথাটাই বলছে, ও আমাকে তেমন পায় নাই। আর আপনি দেখেন, আমার তো যেহেতু বাইরে ছিলাম, আমি আমাদের মনে করেন যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা যে একটা পুরুষ মানুষ, সে প্রাপ্তবয়স্ক হবে, একটা জীবন সঙ্গিনী সে নেবে। কিন্তু ইউনিভার্সিটিতে আমরা হয়তো নিয়ে নিতে পারতাম, আমাদের ছিল, কিন্তু আমাদের সেই পাচ্ছে একটা ভয়। আমি এত বড় ফ্যামিলির একটা বড় ছেলে, আমার এতগুলো ভাই বোন, বাবা বসে আছে আমার জন্য, মা অপেক্ষা করতেছে আমাকে, মানে ইউনিভার্সিটিতে পাঠিয়েছে। আমি নোয়াখালী বাড়ি, কিন্তু আমি ভিক্টোরিয়া কলেজে ইন্টারমিডিয়েট করেছি, তাহলে ওখানেও আমাকে পাঠিয়েছে, মানে প্রতিষ্ঠিত হওয়ার একটা তাড়া ছিল সবসময়। সুতরাং ওই জিনিসটার দিকে মনে থাকলেও ওটা থেকে আমরা দূরে থাকতাম, যে আমাকে আই উইল ডু সামথিং স্পেশাল ফর মাই ফ্যামিলি, অ্যাজ ওয়েল অ্যাজ মাই কান্ট্রি, অ্যাজ ওয়েল মাই ভিলেজ, সামথিং। তো সেই কারণেই আমরা যখন বাইরে যাই, সেটা ঠিক আছে, একটা আমার টাকা দরকার, সেটাও করছি, পড়ালেখা যেটুকু করছি, তারপরে অ্যাকোমোডেট করে দেশে চলে আসে। আইসেই প্রথম যে কথাটা ও বললো, আমাদের অ্যারেঞ্জ বিয়ে, আমার বন্ধু বান্ধবরাই ছিল, আমার এক মানে ক্লাস ফ্রেন্ড ইউনিভার্সিটির, ওরই মানে আত্মীয়, ওর ওয়াইফ আর ওরা মামতো হতো বোন, মনে বাচ্চা হতো বোন। তো প্রস্তাব ওকে যাইয়া বন্ধু বান্ধব দেখলো, ওরা বলে দিল যে ঠিক আছে, আমাদের পছন্দ, জামাইয়ের কোনো খবর নাই, বন্ধু বান্ধবের পছন্দ, ব্যাস বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আলহামদুলিল্লাহ, যেহেতু এটা অ্যারেঞ্জ ম্যারেজ, তো ঠিক আছে। আপনি যে বিষয়টা জানতে চাই যে এই যে সেই থেকে জীবন সঙ্গী, এখন ব্যবসায়েও
সহযোগিতা করছে, একই সাথে সমান তালে আপনার যে ছোট ছোট কোম্পানিগুলো আছে গ্রুপ অফ কোম্পানির ভেতরে সেখানে নেতৃত্ব দিচ্ছে, সেইখানে বোঝাপড়ার কোনো ঘাটতি হয় কিনা? বোঝাপড়ার ঘাটতি আসলে তো হবে, হওয়াটাই তো বাস্তবতা, এটা তো বুঝতে হবে। কিন্তু ও শিক্ষিত মেয়ে, ও তো দেখতে তো ওর হাজব্যান্ড একটু আগে যে কথা বলছে লেট নাইটে আমি আসছি, ট্রু, কিন্তু আমি কোথায় থেকে আসছি? আমি কি মদ খেয়ে আসছি? আমি কোথাও জুয়ার আড্ডা খেলে আসছি? আমি কোনো ক্লাবে আড্ডা দিয়ে আসছি? এটা তো সে জানে, সে নয়। তাহলে কমপ্লেনটা সেও এই দেশ বুঝে, শিক্ষিত একটা মেয়ে আমাদের দেশে, কিছু আমার থেকে সে শুনছে, সে যেটা বললো তার বাবা থেকে দেখছে, মার থেকে শিখছে। তাহলে এই বোঝাপড়াটা কি আসলে সহজ হয়েছে আপনাদের এই যে ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে? আলহামদুলিল্লাহ, অবশ্যই। যদি তার সহযোগিতা না থাকতো তাহলে আমি এখানে, আপনি যদি কথার কথা ওয়াইফ যদি স্বাভাবিকভাবে একটু দুষ্টামি করেও যদি আপনাকে একটা সিমটি কাটে যে হ্যাঁ তুমি টাকার পিছিয়ে দৌড়াচ্ছ, ছেলে মেয়ের খোঁজ নিচ্ছ না, তাহলে আমার ভিতরে তো এটা কাজ করতো যে ওয়াইফের কথাগুলো বলে, তাহলে আমি ওইদিকে যাবো থেকে একটু কাটসিট করি, ভুল করছে কিনা, হ্যাঁ ভুল করছে কিনা, তাহলে একটু কাটসিট করি। অবশ্যই সময় দেওয়া হয় নাই, এবং সময়টা কিভাবে চলে গেছে সেটা আমি নিজেও বুঝতে পারি না। ও যে কথাগুলো বলতেছে, আমরা একটা গল্প আছে না যে বাপ যখন বাসায় আছে, সন্তান কত বড় হয়েছে, এই যে এতটুকু, আসতেও ঘুমিয়ে থাকে, যেতেও ঘুমিয়ে থাকে, এটা একটা কথা। কিন্তু একটা জাতিকে তো কাজ করতে হবে। আমি যাদের সাথে কাজ করেছি জাপানের এমন একটা জাতি, হিস্ট্রি আপনারা জানেন যে তারা কিভাবে তাদের দেশকে উঠে আনছে। এটা আমার ভিতরে কাজ করছে যে না, সবার দ্বারা সব কিছু হয় না। ওয়াইফকে বুঝাইছি, দেখো তুমি আমাকে হেল্প করলে আমি পারি। আবার সে যেটা বলছে, তার বাবা মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন, তাদের অভাব তো কোনোদিন ছিল না, আমাদেরও ওরকম ছিল না। কিন্তু আমাদেরটা যেহেতু বড় ফ্যামিলি, আমি অনেক কিছু চাই। আমি ঈদে হয়তো 2টো জামা চাই, বাবা হয়তো একটা কিনে দিয়েছে, এরকম। তো আমি মনে করি যে সেই দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ তো সন্তানদেরকে লালন পালন করছে, এটাও সত্য, আমাকেও দুজনের সহযোগিতা জন্যই আজকে দেখেন বড় প্রতিষ্ঠিত ব্যবসায়িক গ্রুপ। এবং আপনার এখানে প্রতিষ্ঠিত কিনা সেটা আমি জানি না, সেটা আমার দেশের মানুষ, জনগণ, আপনারা যারা নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। একটু সুরাইয়া, একটা আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি হাসপাতালে এখন দেখাশোনা করছেন, যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, মানে এই কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য অন্য কোনো ইন্সপিরেশন কাজ করেছে কিনা? কারণ আরো তো গ্রুপের তো আরো অনেক প্রতিষ্ঠান ছিল, নিশ্চয়ই সেখানেও হয়তো আছেন, কিন্তু এখানে আসলে কোনো টান বোধ হাসপাতাল করেন তো, কিনা? হ্যাঁ টান তো অবশ্যই। যেমন আমরা কোথাও আমরা চলে যাই বাইরে ট্রিটমেন্ট করতে, যদি আমাদের এখানে যদি একটা ভালো হসপিটাল হয়, কেউ যদি উপকৃত হয় তাহলে ভালো না, তা আমাদের আর যেতে হবে না বাইরে। এই জন্যই জিনিসটা কাজ করে, মানুষ যাতে হেল্পফুল হয়, মানুষ যাতে আমরা হেল্প করতে পারি, আমাদের প্রতিষ্ঠান যাদেরকে সাহায্য করতে পারে। তো এই কাজ করতে গিয়ে আসলে কি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কখনো? কারণ আমাদের হাসপাতাল বা আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে তো মানুষের নানান অভিযোগ, অনেক কমপ্লেইন। যেমন সেই জায়গা থেকে আমাদের কমপ্লেইন বা চ্যালেঞ্জ এগুলো তো হবেই, হয়, এটাই স্বাভাবিক। আমাদের দেশে প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করতে গেলে চ্যালেঞ্জ, তাই না? প্রত্যেকটা ক্ষেত্রে ইজিভাবে তো আমাদের দেশে কোনো কাজ হয়ই না, সব জায়গায় চ্যালেঞ্জ তো হয়। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। জনাব আব্দুল রাজ্জাক, আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে ব্যবসা ক্ষেত্রে আছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবসা ক্ষেত্র। আমরা জানি যে আসলে মেডিকেল ইকুইপমেন্ট এবং একই সাথে ওষুধের সঙ্গেও আপনারা আছেন। তো আমাদের স্বাস্থ্য খাত তো আসলে এটা প্রশ্নের অপেক্ষা রাখে না। আমরা দেখলাম যে আসলে সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতিবেশী একটি দেশে আমাদের রোগীদের যাওয়া বন্ধ হয়ে গেল, সেখান থেকে মানুষ নানান রকম হয়রানির একটা পরিস্থিতির মধ্যে পড়লো। তো এই বিষয়গুলো থেকে আসলে কি কোনো ভাবনা আসে না যে বাংলাদেশও এক সময় স্বনির্ভর হবে এবং একটা সময় মানে বাংলাদেশিদের আসলে প্রতিবেশী কোনো দেশে চিকিৎসার জন্য যেতে হবে না, সব কিছুই হয়তো এখানেই পাওয়া যাবে, এমনকি প্রতিবেশী দেশ থেকেও হয়তো এখানে সবাই উন্নত চিকিৎসার জন্য আসবে, এরকম ভাবনা কি কাজ করে? না, আলহামদুলিল্লাহ, আপনি কি বলেন, আমরা তো করেই ফেলেছি। আমাদের দেশ কত আগিয়েছে এটা আপনি বুঝতে, আমার মনে হয় আপনি জানেন, বুঝবেন না কেন। আমি একটা উপমা দিয়ে বলি, নোয়াখালী থেকে ঢাকা আসতে আজ থেকে ধরেন 40-45 বছর আগের কথা, একবার যদি আসা যেত ঢাকায়, তাহলে তো ওই 2 দিন বিছনে পড়ে থাকতে হইতো। ওই গাড়ি এইভাবে করতে করতে আপনার জীবন শেষ। আজকে বাংলাদেশে
এমন কোনো জায়গা আছে যেখানে আপনি যাইয়া চলে আসতে না পারতেছেন সেম ডেতে? আমরা কেন কাজটা করতে পারতেছি? ডিউ টু আমাদের কমিউনিকেশান অনেক উন্নত হয়েছে। আমাদের যারা ট্যালেন্ট, ইয়াং যে মানে জেনারেশান, এরা কিন্তু অনেক ট্যালেন্ট, এরা কাজ করতেছে, এক শ্রেণী করে গেছে, আমরা করেছি। যেমন যেটা আমি একজন আজ থেকে যদি যেটা বললো 98 সালে আমি একজন এমপ্লয়ি মানে ছিলাম, কাজ করেছি, আজকে আমার 9000 লোক কাজ করে, টাইম হলো অনলি 24 বছর। এটাকে আমি একা করেছি? সবাই মিলে, আপনারা করছেন, উনি সহযোগিতা করছে, আমি চেষ্টা করেছি। এবং আমাদের ইতিহাস, বাঙালিদের ইতিহাস অনেক লম্বা, আমাদের এই যে মুসলিম সারের ইতিহাস অনেক লম্বা। আমরা আজকে দেখেন এই মানে গার্মেন্টস আমরা কোথায় চলে গেছি। অগ্রগতি তো হয়েছে, কিন্তু তারপরও আমরা দেখি যে ওই মানে এখনো মনে হয় যে অনেকটাই মনে হয় পিছিয়ে আছি। এখনো আমরা দেখি যে আমাদের প্রতিবেশী দেশে যেতে হয়। শুনেন, এই নির্ভরতার জায়গা এইটা থেকে কবে আসলে মুক্তি যে পাবো? আমি আপনাকে বলি, এইটা আপনাকে বুঝতে হবে। এত ছোট একটা দেশ, এতগুলো মানুষ, এদেরকে কন্ট্রোল করে রাখা। আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন, যদি আজকে আমেরিকার কথা বলেন, হাজার হাজার বছর তারা কাটাকাটি করছে। এই 50 বছর কিন্তু মানুষ হয়তো বলে, মানুষ বলে যখন কষ্ট লাগে, আমি হয়তো অনেক সময় বলি, এটা বলার জন্য বলা। 50 বছর একটা আসলে যতই বলুক লম্বা টাইম না, আমরা অনেক এগিয়েছি। আপনি চিকিৎসার কথা আসতেছেন, চিকিৎসা আপনি দেখেন আমরা কয়জন যাই, হ্যাঁ হয়তো আর একটু সময় লাগবে। এইটাই শিক্ষা। এক সময় আপনি জানেন, আমরাও জানি এটা, আমরা গরু পাইনি, মার্কেটে গেছি গরু নাই, ইন্ডিয়া থেকে আসে নাই। আজকে কেউ বলতে পারবে আমাদের গরু শর্টেজ? আজকে আমাদের আলু নাই, পেঁয়াজ নাই, দাম বেশি, কই এইবার পেঁয়াজ আলু কোথায়? আমরা সব পারি ইনশাল্লাহ। তার মানে এই সংকটকে আসলে সম্ভাবনায় রূপান্তর করতে হবে। অবশ্যই, এবং রূপান্তর হচ্ছে। এই যে এগুলো ভালো, আপনি যখন আপনার ভাইয়ের সাথে ধাক্কাধাক্কি করবেন, তখন আপনি চিন্তা করবেন যে ভাই তো দিবে না মনে হয়, এতদিন দিছে এখন পাবো না, তাহলে আমি কিভাবে করব? নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। আরেকটি বিষয় শুনতে চাই আমরা, আরেকটা সংকটের দিকে যাচ্ছি নাকি সম্ভাবনার দিকে যাচ্ছি সেটা হয়তো আপনারাই ভালো বলতে পারবেন। আমরা আরেকটা পরিবর্তনের দিকে যাচ্ছি, আমি মনে হয় সেটা বলাই ভালো। এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে, আমরা নানান সময় শুনি এলডিসি গ্রাজুয়েশন হলে নতুন রকম চ্যালেঞ্জ আসবে এবং আমাদের ঔষধ শিল্পে বড় রকমের একটা পরিবর্তন আসার একটা কথাও শোনা যায়। সেই বিষয়গুলো নিয়ে একটু শুনবো, আমরা আসলে কতটুকু প্রস্তুত সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। তার আগে আরেকটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন সনি স্মার্ট নিবেদিত ব্যবসায়ী বন্ধু। এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন সনি স্মার্ট ব্যবসায়ী বন্ধু অনুষ্ঠানে। স্টুডিওতে আছেন জেএমআই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরাইয়া আক্তার রিনা এবং জেএমআই গ্রুপের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। জনাব আব্দুর রাজ্জাক, বিরতিতে যাওয়ার আগে যেমন জানতে চাইছিলাম যে আমরা এলডিসি গ্রাজুয়েশনের খুব কাছাকাছি চলে এসেছি। এই উন্নয়নশীল দেশের স্বীকৃতিটি যখন মিলবে, অনেক সম্ভাবনার দ্বার নিশ্চয়ই খুলে যাবে, কিন্তু ঔষধ শিল্পে কিছু শঙ্কার কথা বলা হচ্ছে যে প্যাটেন্ট একটা বড় কারণ হয়ে যাবে, হয়তো কিছু কিছু ওষুধের দাম অনেক বাড়বে। এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য আসলে আমরা কি সঠিক প্রস্তুতি নিচ্ছি কিনা? জি, আমি আসলে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি এমন একটা প্রশ্ন আমাকে করেছেন। দেখেন, এই কথাটাই একটু আগে আমি বলেছি, আপনিও এই কথাটা জানেন। এইটাই হলো আমাদের আজকে সাকসেস, যে আপনি টিন এজ, এই এইজের ছেলেমেয়েরা জানে যে গ্র্যাজুয়েশন হলে আমরা কি কি চ্যালেঞ্জ হবে। আসলে দেখেন, যদি অনেস্টলি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি হয়তো বলবো যে আমাদের এখনও ওই সময়টা হয়নি, আরেকটু আমরা সময় দেওয়া উচিত ছিল। যে বাংলাদেশের ওষুধ এখনও পৃথিবীর সব দেশের চাইতে যদি তুলনা করেন, এখানে চিপেস্ট ওষুধ। এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ ওষুধে লাভ করতেছে, আপনি কি দেখতেছেন, ও 10 টাকা দিয়ে একটা র মেটেরিয়াল আনে ওষুধ বানাই 20 টাকা বিক্রি করতেছে। কিন্তু উনি জানেই না এই ওষুধের যে মান নিয়ন্ত্রণ করতে গেলে এখানে যে হিডেন অনেক কষ্ট আছে, এখানের যে এক্সপার্ট এরা খুব এক্সপেন্সিভ, এখানে যে মেশিনারি এক্সপেন্সিভ, ক্লিন রুম মেনটেন করা অনেক এক্সপেন্সিভ, এগুলোতেই আসলে ওই পয়সাটা ঢুকে যায়। যে ওষুধগুলো আমরা এখন নিয়মিত গ্রহণ করছি, সেই ওষুধগুলো তো নতুন করে প্যাটেন্টের কারণে দাম নিশ্চয়ই বাড়বে না। না, যেই প্যাটার্নটা আমাদের এখানে মানে একজিস্ট আছে সেটা বাড়বে না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে ওষুধ তো প্রতিদিনই চেঞ্জ হচ্ছে, নতুন আবিষ্কার হচ্ছে। হ্যাঁ, এবং ওষুধ এমন একটা জিনিস, এটা আপনি 3 মাস 6 মাস 1 বছরে মার্কেটে দিতে পারবেন না।
যেমন রেমডেসিভির আমরা কোভিডে যে করে ফেললাম, আমরাই পারলাম। ইন্ডিয়ার মতো লোক, ওই ইংল্যান্ডের মতো আমাদের থেকে আইসা নিছে। আমরা কেন পারলাম? যেহেতু আমরা এলডিজিতে ছিলাম। যখন এটা ওয়েবার হয়ে যাবে আমরা আর পারবো না। না পারার কারণে আমি যার থেকে তখন র মেটেরিয়ালটা আসবো তাকে আমি রয়্যালিটি দিতে হবে, আর দিলে যেটা আমি 10 টাকায় বিক্রি করতে পারতাম তখন এটা আমাকে বিক্রি করতে হবে 100 টাকা। যেটা আমি 1000 টাকা তখন এটা বিক্রি করবো 10,000 টাকা। যেটা 1 লাখ টাকা এটা হয়ে যাবে 10 লাখ টাকা। তাহলে এটা একটা হিউজ চ্যালেঞ্জ। বাট আমি আপনাকে আশার বাণী যেটা শোনাতে চাই, আমরা ফার্মাসিউটিক্যাল বাংলাদেশে যারা আছি, আপনি জানেন যে আমরা 99% ওষুধ তৈরি করে নিজেরা খাই। আমরা প্রায় 180-90টা দেশ, প্রায় সব দেশেই বাংলাদেশের ওষুধ পৌঁছে গেছে এবং কন্টিনিউ যাচ্ছে। এটা আশার বাণী। আমি আপনাকে অন্তত আজকে দেশবাসীকে সবাইকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে আমাদের নেক্সট ফরেন কারেন্সি আর্নিং সোর্স হবে এই ফার্মাসিউটিক্যাল। সোহেল আখতার, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আমরা এখন যে অবস্থার মধ্যে আছি, সামনের দিকে তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও নিশ্চয়ই চ্যালেঞ্জ বাড়ছে। আপনার চোখের সামনেই আপনি দেখেছেন আব্দুর রাজ্জাক সাহেব ভালো করেছে, তাই না? সামনের দিকের চ্যালেঞ্জগুলোর ক্ষেত্রে আপনার সহযোগিতার পূর্ণ মনোভাব থাকবে তো নিশ্চয়ই। এবং একই সাথে আরেকটু জানতে চাই, যারা আসলে তরুণ এখন ব্যবসা বাণিজ্যে এসেছে, সেই সব মানুষদের জন্য বা তাদের জীবনসঙ্গীদের জন্য আসলে আপনার বার্তা কি হবে? সব কিছুর একটা হলো হাজব্যান্ড ওয়াইফ যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকে, সব জায়গায় অগ্রমানি আগাই যেতে পারে, সবাই কাজ করতে পারবে। যদি হাজব্যান্ড ওয়াইফের আপনার অ্যাডজাস্টমেন্ট না থাকে, সব জায়গায় বাধা। যারা ম্যারিড আর যারা আনম্যারিড তাদের জন্য বলবো যে তারা অবশ্যই কাজ করলেই তো আপনার নিজেকে মানে নিজে যদি স্ট্রংলি কাজ করে তাহলে তো অবশ্যই ডেভেলপ হবে। এইটাই, সময় দিতে হবে কাজে, সময় দিলেই তো কাজটা ভালো হবে। এবং মানে একে অন্যের প্রতি সমর্থনটা থাকতে হবে। অবশ্যই এটা হলো মেইন, আন্ডারস্ট্যান্ডিং। হাজব্যান্ড আন্ডারস্ট্যান্ডিংটা হলো মেইন। নিশ্চয়ই, এটাই হলো। নিশ্চয়ই আপনার কাছে আরো শোনা যাবে। আব্দুর রাজ্জাক, আবার একটু মানে এই সেক্টরের কথাতেই ফিরে আসতে চাই। আসলে মানে চ্যালেঞ্জগুলো তো আছে, সেটা আমরা বুঝতেই পারছি, কিন্তু এই শিল্পের একজন উদ্যোক্তা হিসেবে আপনার মানে পরামর্শ কি হবে, বা এখন সরকারের আসলে কি করণীয় আছে এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য? আমরা অনেক সময় আসলে উদ্যোক্তাদের কাছে অভিযোগ পাই যে একটা উত্তরণের দিকে আমরা যাচ্ছি, কিন্তু কেন জানি সরকার এবং বেসরকারি খাতে এখন একটা দূরত্ব রয়ে গেছে। সেখানে পরামর্শ কি দিবে? না, এটা আপনি যথার্থ বলছেন। আসলে আমাদের ভিতরে এখনো বিশ্বাসের অবিশ্বাসের জায়গাটা ক্লিয়ার হয় নাই। আমরা যারা আছি, যে একটু আগে আমি যেটা বলছি, যখন আমরা জাপানে থাকতাম একটা বাংলাদেশ দেখলেও আমার ভাই আমার দেশে, কথা শেষ, আমরা একজন। কিন্তু আমরা এমনভাবে ভাগ করে ফেলি, ধরেন উনি ওই নোয়াখালীর, উনি অমুকখানের, উনি তো এরকম আমরা করি না। এইটার থেকে আমরা বাইরে আসতে হবে। আর সরকারের যারা বা আমরা যারা ব্যবসা করি, আপনি দেখেন ব্যবসায়ীদের আসলে অবস্থানটা ওইভাবে তো আসলে নাই। আপনি ব্যবসা করেন, ব্যবসাকে রেসপেক্ট করতে হবে। যারা সরকারি লোক আছে, এখন যদি ওরা মনে করে যে আমরা যাচ্ছি আমার স্বার্থের জন্য, একটা কমন কথা এসে যায় না, ও উনি ব্যবসা করে এই জন্য উনি বলে, ওনার স্বার্থের জন্য উনি বলে। আসলে একজন ব্যবসায়ীর স্বার্থ মানে কি? আমার কাছে টাকা আসলে আমার নেচার হলো ইনভেস্ট করা। আপনি ইনকাম হবে, এটাকে ইনভেস্ট করবেন, জব ক্রিয়েট করবেন, প্রফিট হলে জব ক্রিয়েট হবে। টাকা কিন্তু পকেটে কেউ রাখে না। এখনো পর্যন্ত যদি আপনি মনে করেন আপনার স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেখেন, টাকা লুট হয়েছে বিভিন্ন বলে, কয়জন করছে? হাতে গোনা। হাতে গোনা যারা করছে তারা করছে, তারা হিসাব অন্য, তাদেরকে আপনি টানে লাভ নাই। কিন্তু আজকে বাংলাদেশে আপনি এমন কোনো জায়গা আছে যে জায়গাতে আমাদের তরুণদের হাতের ছোঁয়া নেই? আপনি পারমার কথা বলতে চান, আমি অন্যদিকে একটু নিয়ে যাচ্ছি। কি নাই, মার্কেটে যান, কিসের অভাব আমাদের? একটু আপনার পয়সা দরকার, তো পয়সা, আমার ওয়াইফ যে কথাটা বলছে, আপনি কাজ করবেন, আপনার রেজাল্ট আসবেই। একদম যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার তকদিরে না রাখে, সেটা হয়তো আল্লাহ অন্যভাবে আপনাকে দিবে, হয় নাই, খুবই রেয়ার কেস। বাট আমি যেটা তরুণদেরকে বলবো, ওর কথা থেকে নিয়ে আর কি, ভাই আপনি কাজ করেন, আপনার স্বপ্ন রাখেন, স্বপ্ন থাকলেই তো আপনি আগাবেন। যদি আপনার স্বপ্নই না থাকে তাহলে আগাবেন কিভাবে? তাহলে আমি আবার ফার্মার কথা আসি। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, একটা তো আছে, আপনি এই যে ওষুধ যে কিনে খাচ্ছেন, আমাদেরই তো ওষুধ,
1% বাইরে থেকে আসে কিনা আমার সন্দেহ। একদম ওগুলো কিন্তু হয়ে যাবে আগামী 2-4 বছরের ভিতরে। বাংলাদেশে এমন কোনো ওষুধ যেটা বাইরে থেকে আনতে হবে কোনো প্রয়োজন হবে না। কাজ চলতেছে। প্যাটার্নটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমরা আমাদের যে ডিজি ড্রাগস আছেন স্যার, উনি আর্মির ভদ্রলোক, মেজর জেনারেল, ওনাদেরকে আমরা বুঝেছি। আমাদের সচিব স্যার আছে, হেলথে যারা আছে তাদেরকে বলতেছি স্যার এগুলো একটু একটু দ্রুত করতে হবে আর একটু করা উচিত। ওই যে কথাটা কিছু কিছু কথা চলে আসে এই ব্যবসায়ীর এই ওষুধের এরকম যারা করে আরেকটু মনে করেন যে আপনার সন্তান যদি খারাপ হয়, আপনি তো রাস্তায় যাইয়া বলবেন আমার সন্তান খারাপ, আপনি চেষ্টা করবেন তাকে কিভাবে আপনার কন্ট্রোলে আনা, যদি এরকম কিছু হয়ে থাকে। কিন্তু আমি বলবো যে না, আমরা রাইট থেকে আছে আলহামদুলিল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। জাস্ট সরকারকে একটু সতর্ক হতে হবে। আর আমরা যারা কাজ করি ব্যবসায়ী, আমাদের তো কাজে এটা, আমরা আনন্দ পাই। আমরা একটা কাজ করে ফেলতে পারি, একটা প্রোডাক্ট বাইর করতে পারলে এটার যে কি আনন্দ, এটা আপনি ওই যে আপনিও করছেন, একটা পার্টি গণিত আগে ছিল এই বড়, ওইটাই তো ঝামেলা। ওইটা যদি প্যাঁচ লেগে যায় আপনার পরীক্ষা শেষ। কিন্তু যখন পেঁচাইয়া ওই কিকটা করে এনে রেজাল্টটা পেয়ে যান, এত আনন্দ। তো ঠিক একই জিনিস একজন বিজনেসম্যান, আমি আবারও বলবো দেশবাসীকে সবাইকে রেসপেক্ট করতে হবে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি আরেকটা একটু মানে অপ্রিয় প্রশ্ন না করে আসলে পারছি না। সেটি হচ্ছে, আমরা সব সময় একটি কথা শুনি আমাদের চিকিৎসা ব্যবস্থায়, বিশেষ করে যে চিকিৎসকদেরকে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো মাঝে মাঝে প্রভাবিত করে, সেটি একটা অভিযোগ আমরা পাই। আবার এইরকম অভিযোগও শুনি যে ফার্মাসিউটিক্যালস কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ আপনারা রাখেন, তাদের চাপের কারণে অযথাই ঔষধ লিখে। এই যে অভিযোগগুলো, আমি জানি না আসলে আপনি কতটুকু এটি মানবেন, কিন্তু বাজারে এই ধরনের কথাবার্তা অভিযোগ আছে। এই সংস্কৃতি থেকে আসলে আমরা কিভাবে বের হব? দেখেন, আমি ওই কথাই আসতেছে, আপনি যথার্থ আপনার কথা আপনি বলছেন। এগুলো একটা মনে করেন যে রিউমার কথা থাকে সব গানে। আপনি যদি এইভাবে বলি আমি আপনাকে, আপনি পৃথিবীর যেই দেশেই যান, ঔষধ বিক্রি করতে হলে রিপ্রেজেন্টেটিভ লাগবে। ডক্টর তো আপনি জানে না যে নতুন, ওনার তো ওই দায়িত্ব না। এই দায়িত্ব হলো যারা যাচ্ছে তারা, দে আর দ্য ফার্মাসিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, অ্যাপ্লাইড কেমিস্ট, তারা চোখ রাখে পৃথিবীতে কোথায় কি হচ্ছে, নতুন কি মলিকুল আসতেছে, প্রত্যেকটা ড্রাগসের মেরিট ডিমেরিট আছে, কি কারণে আপনি দিবেন, কি কারণে দিবেন না। ইভেন এই যে কথাগুলো ওষুধ বেশি লেখে, এগুলো একটা আসলে কথার কথা। যেমন ওষুধ যদি আপনি বলেন, ওষুধ তো এটা আসলে কমপ্লিটলি ডিফারেন্ট। আগে কি ব্যবহার হতো? আপনি তো উন্নত বিশ্বের অনেক দেশেই ঘুরেছেন, আমার সেই সুযোগ খুব বেশি হয়নি, কিন্তু আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আমাদের দেশে বিশেষ করে হাসপাতালগুলোতে আমরা যেমনটা দেখি যে, বা ডক্টরস চেম্বারগুলোতে যেমন দেখি যে কখনো কখনো কোনো ডক্টরের ক্ষেত্রে হয়তো রুগীর চেয়েও আপনার এই রিপ্রেজেন্টেটিভের সংখ্যাই বেশি দাঁড়িয়ে থাকে। এই রকম দৃশ্য কি বহির্বিশ্বেও আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমি ওই কথাই আপনাকে নিয়ে আসতেছি। ধরেন একটা মলিকিউল যখন হয়, তখন তো ডাক্তারকে যে এটা আসলে বুঝাতে হয়। তো বাংলাদেশে যেহেতু ইন্ডাস্ট্রি বেশি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু অনেক, আপনি প্রায় আমাদের অ্যাসোসিয়েশনের রেজিস্টারই আছে মনে হয় 180 থেকে 90টা, আর যারা আমাদের সদস্য না এরকম হয়তো কিছু আছে 200-250টা ইন্ডাস্ট্রি। তো সবারই তো আপনার লোক নিয়োগ করা আছে ওখানে, এবং ওই ছেলেটা একটা এরিয়া দেওয়া আছে, বাঘঘর আছে ডক্টর কাছে যাওয়া বিক্রি করার জন্য। যেটা মানে আমি যখন আমার দেশে আজকে যে ওষুধটা বিক্রি করে প্রুভেন হয়ে গেছে আমার, তাহলে আমি বাইরে এখন চলে যাচ্ছি, যেটা সামনে এগুলো আস্তে আস্তে কমে যাবে। আমরা যখন যারা এখন উপরের দিকে আছে, আমরা চাই যে আমরা আর এখন দেশে বসে থাকবো না, আমরা এখন বাইরে চলে যাব। আপনাকে আমি দু একটা কথা দিয়ে দিলে আপনি আরো ক্লিয়ার হবেন। দেখেন, মনটা এত ভরে যায়, আমি নিজের চোখে দেখি কেনিয়াতে আমার ওষুধ বাংলাদেশ যেই ব্র্যান্ডে আমার ডক্টর লিখতেছে, সেম ব্র্যান্ডের ডক্টর লিখতেছে। শ্রীলঙ্কাতে আমি নিজে চোখে দেখি আমার ওষুধ আমার ব্র্যান্ডে লিখতেছে। আপনি একটা ভাবুন তো, কোথায় সেই কেনিয়া, কোথায় শ্রীলঙ্কা, বাংলাদেশের একটা ব্র্যান্ডের ওষুধ ওখানে লিখতেছে। সুতরাং এই জিনিসগুলো হলো যেহেতু সবারই বিক্রি করতে হবে, ডক্টরদের কাছে যাইতে হবে আপনি কি নিয়ে যাচ্ছেন,
এই জন্য এগুলো আসলে নিশ্চয়ই আগামী দিনে এই পরিস্থিতিগুলোর আরো পরিবর্তন হবে। অবশ্যই, জনাব আব্দুর অবশ্যই। রাজ্জাক, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। সুরাইয়া আক্তার, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। ঈদের এই বিশেষ দিনে আমাদের সঙ্গে আড্ডা দিলেন। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। না, আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে ডাকার জন্য। বাট ভালো লাগলো যে আপনারা ইয়াংরা যে অনেক সচেতন এবং পৃথিবী সম্বন্ধে আপনাদের খেয়াল রাখেন, খোঁজ খবর রাখেন। এটা আসলে আমরা তো আমি এখন 61, আমাদের কিন্তু সময় নিশ্চয়ই আসলে নিশ্চয়ই শেষের পথে। আবারও অন্য কোনো দিন আড্ডা দেব, সেদিন গল্প আশার বাণী করব। নিয়েই আমরা থাকি। আমি আজকের আপনাকে মতো বিদায় ধন্যবাদ নিতে জানাই। হচ্ছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।